দরকার নেই। শুধু একটা কথা জেনে রাখো, আজকে রাতটা আমি তোমার এখানেই থাকবো। আমি কয়েছি আছি খুনের দায়ে আমার যাবজ্জীবন সাজা হয়েছে। আমি খুনি নই, তবে নিয়তের নিশ্চয় বিচারে আমাদের খুনি শাস্তি হয়েছে। প্লিজ প্লিজ আজকে রাতটুকু আমাদের থাকতে দাও। বিশ্বাস করো আমি ভীষণ ক্লান্ত, পরিশ্রান্ত। এই রাতটুকু একটু বিশ্রাম নিয়ে আমি চলে যাবো। আর তুই যদি আমাকে বাঁচতে না দিস, তাহলে সত্যি সত্যি তোকে আমি ফোন তো বেহুশ হয়ে গেল নাকি? একটু জখমি আছে, হাত থেকে বহুত খুন ঝরছে। খুন বন্ধ না হলে এসা তো মরে যাবে। मालूम मुझसे कोई मुसीबत में फंसेंगे, इसका ये हाल। अरे पूछा है कि हमारे खबरस्थान कापड़ बदलो की हमें बहुत खून झरছিল। এই খুন বন্ধ না হলে তুমি তো মরে যেতে। ভালোই তো হতো, জীবন যুদ্ধে মারা যেত এই ক্ষত বিক্ষত অভাগা মানুষটা। হয়তো কোথাও বিহারি লাশ হয়ে পড়ে থাকতো। লেকিন একটু ভাই, তুমি তো বলেছিলে তুমি কোনো খুন করোনি, তাহলে তোমার এই হাত চোখে হলো কি করে? তুমি শুনবে এই অভাগা মানুষটার যন্ত্রণার করুণ কাহিনী তুমি শুনবে? আমি শুনবো, বলুন। তবে শোনো, আমার নাম রাহুল দত্ত, কোটিপতি বাবার একমাত্র সন্তান আমি। 15 বছর আগে কারণে আমার বাবা নির্দিষ্ট যান, কিন্তু যাতে করে আমার জীবনে কোন রকম ভাটা পড়েনি। আমার মা আমাকে উচ্চ শিক্ষিত করে রিস্কার পড়ার জন্য বিলেতে পাঠান। তারপর কি হলো বলুন? তারপর বিলেতে গেলাম, সারাক্ষণ আমার মন পড়ে থাকতো আমার গ্রামের মেয়ে, আমার মনের মানবী, আমার কাকুনের দিকে। আর সেই কাকুনকে দিয়ে শুরু করলাম আমার এই অসহায় জীবনের করুণ কাহিনী। নাট্য সমাজে স্বর্গীয় সোমনাথ মুখার্জি সেটা বলছে মন্তব্য করতে চলেছি সংসারে আর কালো মেঘ। রচনা ডক্টর তাপস কুমার, নির্দেশনা রঘুনাথ মুখার্জি ও সুব্রত ঘোষ, পরিচালনা মহামায়া নাট্য সমাজ, আলো ধ্বনি ও মঞ্চ বিনা পানি সাজগর, খানপুর, হুগলি। অভিনয় পুরুষ চরিত্রে দেবরাজ দত্ত, সুকুমার ঘোষ, রোহন, কুণাল মিশ্র, রাহুল, রঘুনাথ মুখার্জি, কৌশিক, কুন্তল মিত্র, আরাস, কর্ণব মিত্র, নীলকণ্ঠ, সুবোধ মণ্ডল, নীলাদ্রি, ইন্দ্রজিৎ ঘোষ, বাঁকাবাঁকা, সুব্রত ঘোষ, ক্যাবলা, আকাশ মুখার্জি, উসমান, মনোরঞ্জন হাজরা, রঙ্গে, রঞ্জন ঘোষ, উত্তম, বিরাজ হাজরা, পুলিশ ইন্সপেক্টর কৌস্তব মিত্র, স্ত্রী চরিত্রে অন্নদা, অর্পিতা মুখার্জি, নির্মল, নিবেদিতা দত্ত, কাকর, মুক্তা চক্রবর্তী, বিউটি, অর্পিতা মুখার্জি, রূপসা, শ্রেষ্ঠা ব্যানার্জি। তাহলে আসুন জয় বাবু
আচ্ছা, তোমার কি মনে নেই, তোমার কি মনে নেই বিলেত যাওয়ার আগে এই বনবিথির কৃষ্ণচূড়ার তলায় বসে আমরা দুজন দুজনকে কি কথা দিয়েছিলাম, একজনের হাতে হাত রেখে কি গান গেয়েছিলাম? এই তো হেথায় আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি তুমি বনবিথি কৃষ্ণচূড়ার তলায় কেমন একা একা চক্কর কেটেছো। কেন বিরোহিনী রায় কৃষ্ণের আসার প্রতীক্ষায় মগ্ন? ঠিকই বলেছি, দীর্ঘ 5 বছর ধরে আমি আমার কৃষ্ণের আশায় প্রহর তুলে চলেছি, কিন্তু আজ আমার সেই প্রতীক্ষার শেষ দিন, কারণ আজই আমার কৃষ্ণ আমার কাছে আসছে। তা তোমার কৃষ্ণটি কে? সেটা সময় হলে জানতে পারি। কিন্তু আমি তো আর সময় নষ্ট করতে চাই না সুন্দরী, আমি চাই আপাতত আমি নিজেই তোমার কৃষ্ণ হয়ে তোমার মনের কদম মনে তোমার নিয়ে লীলা খেলায় মেতে উঠি। কোথায় বলবে আমায় ধরে রাখুন, আমায় ছাড়বেন
যে শিকার যত করবা তাকে শিকার করার মজাটাই ততটা। আজ তোকে আমি স্বীকার করবো না, করবো না, আমার কামনার কষাই খানা খানা গ্রামের শান্ত সরল পবিত্র পরিবেশটাকে এখন শহরে অসভ্য কদর্য কালচার একটু একটু করে কাজ করে চলেছে, এটাই তার চলন্ত নিবারণ। কিন্তু গ্রামের মেয়েদের আমি কখনোই শহরে অসভ্য জানোয়ারদের লালসার শিকার হতে দেবো না। তাই তীব্র প্রতিবাদ করে বলছি, গ্রামের মাটিতে দাঁড়িয়ে গ্রামের মেয়েকে স্পর্শ করার সাহস তোমার হয় কি করে? ওকে ছেড়ে দাও বলছি, তোমার এই নোংরা হাত দুটো আমি মচ্ছরা ফেলে দেবো। কি হলো? থমকে গেলেন কেন? আপনার বোধহয় জানা নেই প্রতিহিংসার চেয়ে এই প্রতিবাদের হাতটা অনেক বেশি। একদম ঠিক বলেছেন স্যার, একদম ঠিক বলেছেন। আর আমি তো এখন প্রতিবাদটাই করছিলাম। ও, আপনি প্রতিবাদ করছিলেন? তবে আর বলছি না স্যার, আমি তো আপনাকে আনতে স্পেশালি আসছিলাম। এই মেয়েটা আমার পথ আটকে আমাকে অশ্লীল ইঙ্গিত করতে লাগলো। পরে আসি। হ্যাঁ স্যার, সেই আমি ওকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলাম, অমনি ওই নষ্টা মেয়েটা আমাকে জড়িয়ে ধরে আমার শরীরকে কলঙ্কে দাগ লাগিয়ে দিয়েছে। আর সেই সম্মান মাঝে দিয়ে বুঝি আপনি নষ্টা মেয়েটাকে জড়িয়ে ধরে আপনার কামনার কথাই খানায় কেটে কুচি কুচি করে লালসার মাল মশলা আমাকে কেটে কুটে খেতে চাইছিলেন, তাই না মিস্টার লারি? নিজের চরিত্র শাস্তি থেকে অন্যের চরিত্রকে ছোট করার চেষ্টা করবেন না মিস্টার লারি। সম্পূর্ণ ঘটনাটা আমি নিজের চোখে দেখেছি, এবং আপনি যদি আমাদের ম্যানেজার না হতেন তাহলে এক্ষুনি আমার কাছে সময় চলে চলবে না। যাকে অসম্মান করতে হাত উঠছিলেন তার কাছে গিয়ে হাত জোর করে ফোন বলে ক্ষমা চেয়ে নিন। কি হলো? কি হলো? সরি, আমায় ক্ষমা করে দাও বোন, আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, এবারের মতো তোমাকে আমি ক্ষমা করে দিলাম। দেখলেন দেখলেন মিস্টার লাইরি, এরাই হলো গ্রাম বাংলার আদর্শ মমতাময়ী নারী। সর্বহারা থেকে চোখের জলকে আড়াল করে ক্ষমা প্রার্থীকে শুধু এরাই ক্ষমা করতে জানে। আপনি একবার আসতে পারেন? কিন্তু আমি তো আপনাকে আনতে স্পেশালি যাচ্ছিলাম স্যার, আমি বাড়িতে সবাই আপনাকে বরণ করার জন্য ওয়েট করছি। আমি কোনো রাজ্য দরকার মিস্টার লাইরি, যাকে বরণ করে ঘরে তুলতে হবে। আমি পায়ে হেঁটে বাড়ি পৌঁছতে যাবো, আপনি একবার আসতে পারেন? ঠিক আছে স্যার, আপনি না চাইলেও আমরা কিন্তু আপনাকে ওয়েলকাম জানাবো স্যার। ওয়েলকাম গেট লস। তোমার জীবন থেকে শান্তি ভালোবাসাগুলোকে আর মধ্যে দেখছি গ্রামের প্রতি অনেক আগাছা মাথা থেকে দাঁড়িয়েছে। এবার আমার প্রথম টার্গেট হবে ওই সমস্ত আগাছাগুলোকে সমূলে উঠে ফেলা। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ঠিক সময় এসে না পড়লে এতক্ষণ ওই শয়তানটা হয়তো আমার অনেক বড় সর্বনাশ করে দিত। আরে সেটা নয় বুঝলাম, কিন্তু এই ভর দুপুরে এই নির্জন কৃষ্ণচূড়া তলায় তুমি একা একা কি করছিলে? আমার খুব কাছের মানুষ আজ বিলেত থেকে বাড়ি ফিরবে। কয়েক বছর আগে বিলেত যাওয়ার আগে সে আমাকে কথা দিয়ে গিয়েছিল দেশে ফিরে সে আমার সঙ্গে ঠিক এইখানটাতে দেখা করবে। তাই সেই জন্য আমি তার জন্য অপেক্ষা করছিলাম। কে কে তোমার সেই কাছের মানুষ? রাহুল দা, আমার রাহুল দা, রাহুল দত্ত। বিলেত থেকে ব্যারিস্টারি পাশ করে আজই সে গায়ে ফিরে আসছে। আরে ও মাই গড, আরে ও তো আমারই বন্ধু। ও তো অনেকক্ষণ আগে স্টেশন থেকে গাড়ি করে বাড়ি পৌঁছে গেছে। কি বলছেন? বাড়ি ফিরে গেছে? না না, তা কেন হবে? ও যে আমাকে কথা দিয়েছিল। আরে বাবা, 5 বছর আগে দেওয়ার কথা, আরে সবাই কি মনে থাকে নাকি? আর তাছাড়া সত্যি তার মেন বউ ছিল কিনা সেই জন্যই হয়তো। কি বললেন আপনি? আমার রাহুলটা বিয়ে করেছে? বললো আর বিলেত
মেম্বো বলে কথা দেখতে যাবেন মানে আরে কানা কানা মরি দয়া করে আপনি চুপ করুন। এর মধ্যে আমার রাহুলদা এত বদলে গেল, সে কি ভুলে গেল তার দেওয়া প্রতিশ্রুতির কথা? সে কি জানে না এই 5 বছরের প্রত্যেকটা পল, প্রত্যেকটা মুহূর্ত আমি তার প্রতীক্ষায় প্রহার করে বসে আছি। আমার সব আশা আকাঙ্ক্ষা এইভাবে শেষ করে দিলাম। এইভাবে আরে কি মুশকিল আরে এটা কান্নাকাটির কি আছে তোমার রাহুলটা যখন অন্য কাউকে বিয়ে করে নিয়েছে তুমিও না অন্য কাউকে বিয়ে করে নাও ব্যাস আমার কেটে গেল না, তা কখনো হয় না, কোনোদিন হয় না। কারণ মেয়েরা একবার যাকে মন দেয় সেই মন অন্য কাউকে দিতে পারে না। তেমনি রাহুলদা ছাড়া আমার এই মনের সিংহাসনে আমি কাউকে জায়গা দিতে পারবো না। তাই আমার ভালোবাসার নীরব সাক্ষী ওই কৃষ্ণচূড়া গাছের শাখায় এই শাড়ির আঁচল জড়িয়ে গলায় ফাঁস লাগিয়ে আমি আত্মহত্যা করবো। আরে আচ্ছা বন্ধুরা বিয়ে তো তুমি আরে মুহূর্তে যাবে কেন তুমিও না বিয়ে করে নাও এবং তুমি চাইলে আমি তোমাকে বিয়ে করে নেবো কে? কে আপনি? যাকে মনের অন্তর্মহলে সযত্নে দীর্ঘ 5টা বছর সাজিয়ে রেখেছিলে তাকে তুমি চিনতে পারলে না কাকন তুমি আমার রাহুলদা! কাকন রাহুলদা! কাকন রাহুলদা! সত্যি রাহুলদা, সত্যি আমি একেবারে কানা হয়ে গেছি। কানা হলে আমি তোমাকে চিন্তা তো ভুল করলাম কি করে বলো তো? আসলে তুমি আগের চেয়ে অনেক হ্যান্ডসাম, অনেক সুন্দর দেখতে হয়ে গেছো তো, তাই হয়তো তোমাকে চিন্তা আমার এতটা ভুল হয়ে গেছে। আরে তুমিও তো অনেক সুন্দর হয়ে গেছো কই কই তোমাকে তো চিনতে আমার ভুল হয়নি কাকন আমার ভুল হয়ে গেছে। তাহলে তুমি আমাকে কথা দাও কখনো কোনো পরিস্থিতিতে তুমি আত্মহত্যার কথা ভাববে না আমি তোমাকে কথা দিলাম আর কোনোদিন এই নির্মম ঘটনার কথা আমি ভাববো না। সেই সঙ্গে তোমাকে কথা দিলাম চিরদিন তুমি যে আমার যুগে যুগে আমি তোমার চিরদিন তুমি যে আমার
দেখি ম্যানেজার তুমি? হ্যাঁ আমি। যদিও চুরির পকড়া আমি নিজের পকেটেও ঢুকিয়েছি, তবু বিবেক বলে তো একটা কথা আছে স্যার। আমি আর নিজের বিবেককে আটকে রাখতে পারবো না স্যার। আমার বিবেক আর জেগে উঠেছে। তাই জানেন মাসিমা, আজ আমি সব সত্যি কথা ফাঁস করে দেবো। সব সত্যি মানে? দুঃখের কথা আর কি বলবো মাসিমা, আজ 15টা বছর ধরে আপনি আপনার স্বামীর যে নিরুদ্দেশের ঘটনাটা শুনে এসছেন না, সেটা সম্পূর্ণ মিথ্যে কথা। হ্যাঁ মাসিমা, আসলে আসলে আপনার স্বামীকে খুন করা হয়েছে মাসিমা। পুরো ভিডিও ক্লিপটা আমার কাছে আছে মাসিমা, কিন্তু সেটা দেখলে আপনি তো সহ্য করতে পারবেন না মাসিমা। মানে কতটা কষ্ট দিয়ে নির্মম ভাবে কুপিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। এবার তোমাকে আমি খুন করবো নেমো খারাপ। থামুন, দেখছেন না মানুষটা কেমন শোকে দুঃখে পাথর হয়ে গেছে। মাসিমা, আপনি তো কাঁদছেন কেন? আপনার বোধ হয় স্ট্রোক হয়ে যাবে। বসুন না মাসিমা, বসুন না। আমার কিচ্ছু হবে না। এই শয়তানটাকে যতক্ষণ না আমি শাস্তি দিতে পেরেছি, ততক্ষণ আমাকে বেঁচে থাকতেই হবে। তুমি বিশ্বাস করো বৌদি? তোমার সঙ্গে কথা বলতে আমার ঘেন্না করছে। যে মানুষটা তার নিজের সম্পত্তি, নিজের হাতে গড়া সবকিছু, অর্ধেক সম্পত্তি তোমার নিজের নামে লিখে দিয়েছে, সেই মানুষটাকে খুন করছে তোমার একটু বিবেকে বাঁচো না। আমি তোমাকে পুলিশ হাতে তুলে দেবো, কিন্তু তার আগে তোমার প্রমাণ চাই। আমাকে প্রমাণ দাও, প্রমাণ। নিশ্চয়ই দেবো মাসিমা, নিশ্চয়ই দেবো। আর কেন দেবো জানেন মাসিমা? কথায় আছে না, পৃথিবীতে যার মা নেই তার সব থেকেও কেউ নেই মাসিমা। জানেন আমি আমার মাকে হারিয়ে না খুব কষ্ট পেয়েছিলাম, কিন্তু আপনাকে দেখার পর না আমি সেই কষ্টটা একদম ভুলে গেছি জানেন মাসিমা। কারণ আমি যে আপনার মধ্যে আমার মরা মাকে দেখতে পেয়েছি মাসিমা। আর সেই জন্যে আমি আপনাকে আমার মায়ের কাছে ওই দূরে কি করলে ম্যানেজার? একটা জ্যান্ত মানুষকে তুমি খুন করলে। আমার ঠাকুর শরীরে একটা মাত্র সেই জন্যই আমি মানুষের চামড়া করে থাকা একটা আস্ত জানোয়ার। জানোয়ারের সামনে একটাই শব্দ, সেটা হলো পাপ। আর সেই জন্য আমি এই এলাকার পাপ। কিন্তু সে দায় হলো, এবার লাশটাকে নিয়ে তুমি কি করবে? আরে কিচ্ছু করতে হবে না স্যার। অর্ধেক কাজটা তো আমি সেরেই রেখে দিয়েছি, বাকি অর্ধেক মানে ওর গলাটা টিপে ওর মৃত্যুটাকে পুরোপুরি নিশ্চিত করে ফেলুন স্যার। ঠিক বলেছো, শত্রুকে কখনো অবহেলা করতে নেই। একদিন এই ছবিটাই হবে ওর কর্পোরেট কেরোসিন চালার মূল অস্ত্র। একদম খতম করে দিয়েছি, কিন্তু এবার লাশটাকে দিয়ে কি করবে?
পুলিশকে ফোন করে দিন, পুলিশ এসে রাস্কুল নিয়ে চলে যাবে। আরে কি পাগলের মতো যা তা বলছো? আরে পুলিশ এরা তো তোমাকে আমাকে দুজনই লোকাকে ভরে দেবে। আরে কি যে বলেন না নাটকের শুরুতেই যদি ভিলেন ধরা পড়ে যাবে দেখছেন না একটা লাশ আছে, আরে কাছে আসুন, হ্যালো হ্যালো পুলিশ স্টেশন, আমি দত্তবিলা থেকে বলছি। আমি এসে গেছি, আমি এসে গেছি। আরে মাস্টার মশাই, এখনো প্যাকোস বাজাচ্ছে, একটু ভিলেন দিন, ভিলেন। চলুন স্যার। মাননীয় দর্শকবৃন্দ, নাটকের পরবর্তী অংশ